হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব একটা নোভেলা যেটা রাস্কিন বন্ডের লেখা। নোভেলাটার নাম টাইগার টাইগার বার্নিং ব্রাইট। নোভেলা হলো এক ধরনের গল্প, স্টোরি, যেটা শর্ট স্টোরির চেয়ে আকৃতিতে বড় এবং নোভেলের চেয়ে ছোট। প্রথমে রাস্কিন বন্ড সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। তার জন্ম হয় 1934 সালে। হি ইজ অ্যান ইন্ডিয়ান অথর অব ব্রিটিশ ডিসেন্ট. He lives with his adopted family in Landor, Missouri, India. He is known as Indian William Wordsworth. তাকে ভারতের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলা হয়। He was awarded the Sahitya Academy Award in 1992 for Our Trees Still Grow in Dera. It is a novel in English. সাহিত্য একাডেমি পুরস্কার তাকে দেওয়া হয় 1992 সালে। আরেকটা কথা, তাকে ভারতের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলা হয়, তার মানে তার লেখার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে। প্রকৃতি ছত্রে ছত্রে ফুটে উঠেছে তার লেখার মাধ্যমে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন 1999 অ্যান্ড দ্য পদ্মভূষণ ইন 2014। পদ্মশ্রী পেয়েছেন তিনি 1999 সালে, পদ্মভূষণ পেয়েছেন 2014 সালে। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রাইটার অফ দ্য হিল ইন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। ভারতীয় ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় দ্য রাইটার অফ দ্য হিল। এবার তার জীবনী সম্পর্কে কিছু কথা আমরা জানব। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন টু এডিথ ক্লার্ক অ্যান্ড অব্রি আলেকজান্ডার বন্ড ইন কাসাউলি, পাঞ্জাব স্টেটস এজেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে তার জন্ম পাঞ্জাবের ওদিকে হয়েছিল। হিজ ফাদার টট ইংলিশ টু দ্য প্রিন্সেস অফ জামনগর প্যালেস। রাস্কিন অ্যান্ড হিজ সিস্টার অ্যালেন লিভড দেয়ার till he was 6 years old. Later, Ruskin's father joined the Royal Air Force in 1939, and Ruskin, along with his mother and sister, went to live at his maternal home at Dehradun and Shimla. In London, Ruskin started writing his first novel. The name of the novel is The Room on the Roof. It is the semi-autobiographical story of the orphaned Anglo-Indian boy named Rusty. In 1957, he was awarded the British Commonwealth Writer Prize under the age of 30. Most of his works are influenced by life in the hill stations at the foothills of the Himalayas, where he spent his childhood. তিনি শিশুদের জন্য লিখেছেন অনেক বই। তো তার সেই শিশুদের নিয়ে লেখা সম্পর্কে তিনি বলেছেন, আই হ্যাড এ প্রেটি লনলি চাইল্ডহুড অ্যান্ড ইট হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড এ চাইল্ড বেটার। এবার আমরা টাইগার টাইগার বার্নিং ব্রাইট এর মধ্যে ঢুকে যাচ্ছি। এটা একটা নভেলা, আমি বলেছিলাম। It is based on the theme of conserving wild animals and nature from the realms of greedy human being. এখানে যে গল্পটা দেখানো হয়েছে, তো এই গল্পের মধ্যে লেখক দেখাতে চেয়েছেন যে ওয়াইল্ড অ্যানিম্যালস এবং বনের যে গাছপালা সেইগুলোকে রক্ষা করা, সেইগুলোকে মানুষ কেটে ফেলছে উইথ দ্য গ্রোথ অফ সিভিলাইজেশন। বন জঙ্গল কেটে ফেলে পরিবেশের ক্ষতি করছে, তো সেইটাকে লেখক এখানে তুলে ধরছেন। ইট ওয়াজ ফার্স্ট অ্যাডেড ইন দ্য কালেকশন কল্ড। এই নোভেলাটা বা এই শর্ট স্টোরিটা তার একটা কালেকশনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সেই কালেকশনটার নাম টাইম স্টপস অ্যাট শিমলি। তো এই টাইম স্টপস অ্যাট শিমলি এটা প্রকাশিত হয় 1989 সালে, 1989। এই বইটার মধ্যে এই নোভেলাটা আমরা পাই। The title of the story is taken from a poem in William Blake's Songs of Experience. উইলিয়াম ব্লেকের একটা কবিতার বই রয়েছে, সেই বইটার নাম সংস অফ এক্সপিরিয়েন্স। তো সেই সংস অফ এক্সপিরিয়েন্স বইতে একটা কবিতা রয়েছে, কবিতাটার নাম দ্য টাইগার। তো সেই টাইগার কবিতার লাইন দেখি, যেটা উইলিয়াম ব্লেক লিখেছেন। টাইগার কবিতার লাইন এরকম,
টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অব দ্য নাইট, হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রাই। তো এইখানে দেখুন এই প্রথম লাইন, টাইগার টাইগার বার্নিং ব্রাইট, এই এই কবিতার এই প্রথম লাইন অনুসারে এই নোভেলাটার নামকরণ করেছেন রাস্কিন বন্ড। তাহলে আমরা বলতে পারি যে এই টাইটেলটা নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেকের কবিতার উপর ভিত্তি করে। এই টাইটেলের মধ্যে টাইগার কথা রয়েছে। তো এই টাইগার দিয়ে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন, বা এই কবিতার লাইনগুলো থেকে এই গল্পের টাইটেল সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি সেটা একটু দেখি। দ্য টাইগার স্ট্যান্ডস ফর ফিয়ার্সনেস অ্যান্ড ওয়াইল্ড বিউটি। ইট রিপ্রেজেন্টস মোর নেচার, harsher and intense energies of nature. There is beauty in symmetry in tiger. টাইগারের মধ্যে আমরা সৌন্দর্য এবং ভয়ানক ব্যাপার, সৌন্দর্য এবং ভয়ের মিশ্রণ দেখতে পাই। সুন্দর একটা ব্যালেন্স তার মধ্যে রয়েছে। বন্ড ইউজেস দিস বিউটিফুল ডেসক্রিপশন অব দ্য টাইগার বাই ব্লেক টু ফিকশনালাইজ দ্য ক্যারেক্টার অব দ্য টাইগার, টু ফর্ম a thought-provoking story of a lone tiger's battle for survival. এই গল্পে আমরা দেখতে পাবো একটা বাঘের গল্প যে লড়াই করছে বেঁচে থাকার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে রীতিমতো লড়াই করছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই গল্পের যে মূল চরিত্র, প্রোটাগনিস্ট, সে কে? সেটা হচ্ছে টাইগার। বাঘটি হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট। এবার গল্পটার সামারি আমরা বাংলাতে জানার চেষ্টা করি যে গল্পটার মধ্যে কি রয়েছে। পাষণ্ড লোভী মানুষদের থেকে বন্য প্রাণীদের এবং প্রকৃতিকে সংরক্ষণের প্রসঙ্গ নিয়ে এই ছোট গল্পটি লেখা হয়েছে। রাকেশ নামের একটি অল্প বয়স্ক ছেলের অনুরোধে রাস্কিন বন্ড গল্পটা লেখেন। বন্ড রাজি হন গল্পটি লিখতে, কিন্তু একটি শর্ত তিনি রাখেন। শর্তটি হলো যে গল্পের শেষ অংশটি তিনি লিখবেন না, শেষ অংশটি লিখবেন রাকেশ। গল্পটির শেষ অংশটি লিখার দায়িত্ব রাকেশের উপর তিনি দেন। রাকেশ সেটা মেনেও নেয়। গল্পটি তারপর শুরু হয়। গল্পটি শুরু হয় গঙ্গা নদীর ধারের একটা বনের থেকে, যেখানে বন রয়েছে সেইখান থেকে। তো গঙ্গা নদীর ধারে একটা জঙ্গল রয়েছে, সেখানে একটি বর্বর বাঘ বাস করে, টাইগার বাস করে। তো সেই টাইগারের বর্ণনা দিয়েছেন রাইটার। টাইগারটির যে ফিজিক্যাল ডেসক্রিপশন, তারপরে তার যে ভয়ানক ব্যাপার স্যাপার, সেইগুলো প্রথমে তিনি বলেছেন। তারপর তিনি বলেন, যেহেতু নগরগুলি চারপাশে বন সাফ করে, মানে নগর বেড়ে উঠেছে, শহর বেড়ে চলেছে, সিভিলাইজেশন গ্রো হচ্ছে, ফলে লোকজন বন সাফ করে শহর বানিয়ে ফেলছে, চাষবাস শুরু করছে লোকে, তাই বন্য প্রাণীদের সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে। বিভিন্ন শিকারী তাদের শিকারী কুকুরদের সাহায্যে অনেক রকম বাঘ, চিতাবাঘ এবং অন্যান্য প্রাণী শিকার করে তাদের চামড়া বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখে, আবার বাজারেও বিক্রি করে। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। অহংকারী মানুষের লোভের বশে পড়ে জঙ্গলের নির্দোষ প্রাণীদের শেষ হতে হচ্ছে দিন দিন। এইসব শিকারীদের জন্যই তাদের সংখ্যা কমে যাচ্ছে। এইভাবে গল্পে যে জঙ্গলের কথা বলা হয়েছে সেই জঙ্গলের প্রায় সমস্ত বাঘ এই লোভী শিকারীদের হাতে মারা পড়েছে, কিন্তু একটি বাঘ এখনো টিকে আছে। এই বাঘটি তাদের কবল থেকে এখনো নিজেকে টিকিয়ে রেখেছে বিভিন্নভাবে। শিকারীদের উদ্দেশ্যগুলি সে অনুভব করতে শিখেছে। এর ফলে বাঘটি প্রচুর অভিজ্ঞতা লাভ করেছে। তাই বাঘটি সহজেই বুঝতে পারে কখন তারা তাকে ধরতে আসবে, এবং সুযোগ বুঝে সে তখন তাদের দৃষ্টি থেকে দূরে চলে যায়। বাঘটি জলপান করতে নদীতে পর্যন্ত যায় না, কারণ সেটা একটা খোলা জায়গায় অবস্থিত, আর তাই সে সেখানে সহজেই প্রাণ হারাতে পারে মানুষের হাতে। সুতরাং সে জঙ্গলের ভেতরে একটা হ্রদ আছে, সেই যে হ্রদ, সেখানে সে যায় আর তাড়াতাড়ি জল খেয়ে চলে আসে। সেখানে নিকটবর্তী গ্রামবাসীরা তাদের গরু মহিষ চড়াতে আসে। হ্রদটিও বৃষ্টি না হওয়ার ফলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা তাই তাদের পোষ্য প্রাণীগুলোকে স্নান করাতে, জল খাওয়াতে সেই হ্রদের ওখানে নিয়ে যায়। কিন্তু
বাঘটি তাদেরকে আক্রমণ করে না। সে জানে যে তার পক্ষে যে গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের প্রাণীগুলো তার পক্ষে ক্ষতিকর নয়। এর আগে সে একবার খিদের চোটে গ্রামবাসীদের একটা গরুর উপর হামলা করেছিল, মানে একটা গরুকে আক্রমণ করেছিল। তার ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বেশ কয়েকদিন ধরে তাকে ধাওয়া করেছিল, তাকে নাজেহাল করেছিল। তাই সে বুঝে গেছে যে তাদের জীবন বা তাদের কোনো জিনিসকে বিরক্তি না করাই ভালো। এখন তার একমাত্র শত্রু হলো স্বার্থপর শিকারীরা। বাঘ তার শক্তি প্রদর্শন করার জন্য এখন আর গর্জন করে না, বরং সে অন্য বাঘেদের থেকে শুনতে চায় নানান রকম খবর। কিন্তু এই বাঘটি আর কোনো বাঘের গর্জনও শুনতে পায় না, তাই সে হাঁকা ডাকাও ছেড়ে দিয়েছে। এটা খুবই দুঃখজনক যে ভারতের জঙ্গলে বাঘেরা দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের সংখ্যা অবিশ্বাস্যভাবে দিনের পর দিন কমে যাচ্ছে। লেখক তাই বলছেন যে ভারতীয় অরণ্যের আত্মাও এদের বিলুপ্তির সাথে সাথে চলে যাবে। যাই হোক, একদিন দুর্ভাগ্যক্রমে শিকারীরা এই বাঘটির খোঁজ পেয়ে যায়। তারা সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে তাকে খুঁজে বের করে, গুলি ছোড়ে। গ্রামবাসীরা ঢাক ঢোল পিটিয়ে তাকে তাড়া করে। বাঘটি প্রাণে বাঁচার জন্য গায়ে গুলির আঘাত নিয়েই নদীর ওপরের যে সেতু রয়েছে সেই সেতু অতিক্রম করে চলে যায়। কিন্তু পায়ে, তার যে পা রয়েছে সেখানে গ্রামবাসী শিকারীদের গুলি লাগতেই বাঘটি অচমকা হঠাৎ করে সেতু থেকে পড়ে যায় আর নদীর স্রোতে বয়ে চলে যায়। শিকারীরা দুদিকের তটে, দুদিকের কিনারায় খোঁজাখুঁজি করেও কোনোভাবে বাঘটাকে বা তার মৃতদেহকে হাতে পায় না। তো এতটা বলে রাস্কিন বন্ড থেমে যায়, সে আর গল্পটা বলে না, এখানে স্টপ করে গেল। এইবার যে ছেলেটি রয়েছে রাকেশ, সে এবার জিজ্ঞেস করে, আচ্ছা বাঘটি কি মরে গেছিল? এটা যখন জিজ্ঞেস করে তখন বন্ড উত্তর দেয় যে আমি জানি না। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে যখন আবার তাদের দেখা হয়, বন্ড আর ওই রাকেশ, যে ছেলেটা রয়েছে নাম রাকেশ, তার মধ্যে যখন দেখা হয় তখন ছেলেটির থেকে একটি চমকপ্রদ এবং উপযুক্ত সমাপ্তি বন্ড শুনতে পায়। মানে রাকেশ এবার গল্পটি শেষ করছে, উপসংহার টানছে রাকেশ। ছেলেটির কথা অনুসারে বন্ডও তার এই গল্পটির সমাপ্তি ঘটান। তো ছেলেটি তার সমাপ্তি এইভাবে টানেন যে বাঘটি ডুবে যায় না, তবে অনেক দূরে, অনেক দূরে সে ভেসে চলে যায়, যেখানে উষ্ণ সূর্যের রশ্মি তার ক্ষত নিরাময় করে। মানে অনেক দূরে গিয়ে সে একটা কিনারা পায়, সেখানে ওঠে, সেখানে সূর্যের রশ্মি তীব্রভাবে পড়ে, ফলে তার ঘাটা শুকিয়ে যায়। সেখানে তার সামনে অসংখ্য লম্বা লম্বা ঘাস ও গাছ সে দেখতে পায়, বাঘটি দেখতে পায়। এটি তার জন্য সঠিক স্থান কিনা তা নিশ্চিত করার জন্য বাঘটি জোরে জোরে গর্জন করতে থাকে এবং অসম্ভবভাবেই তার গর্জনের ডাক জঙ্গল থেকে ফিরে আসে। মানে সেই জঙ্গলে যেখানে সে গিয়ে উঠেছে সেখানে তার মতো অন্য বাঘেরাও রয়েছে, সে সেখানে একা নয়। তাই বাঘটি নিজেকে সেই মুহূর্তেই সুখী ও নিরাপদ বলে মনে করে এবং ওই যে জঙ্গল রয়েছে সেখানে সে ঢুকে যায়। গল্পটির সুন্দর সমাপ্তি টানার জন্য রাস্কিন বন্ড ছেলেটির প্রতি খুব খুশি হয়। এখানে দেখুন ছেলেটি তার গল্পটা শুরু করছেন বা ছেলেটি কথা বলতে শুরু করছেন এইভাবে, ইজ হি ডেইড, সে কি মারা গেছে, এই কথা দিয়ে সে শুরু করছে। তো এইভাবে রাস্কিন বন্ডের লেখার মধ্যে আমরা কি খুঁজে পাই? তার উত্তর হবে, দ্য প্রিজার্ভেশন অফ অল ম্যানকাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ নেচার and an awareness of a link between the world of nature and man are always present in the writings of Bond. রাস্কিন বন্ডের লেখার মধ্যে আমরা মানুষ এবং প্রকৃতির মধ্যে যে একটা ঐক্য রয়েছে, ইন্টারডিপেন্ডেন্সি, একজন আরেকজনের উপর নির্ভরশীলতা, এটা আমরা কিন্তু দেখতে পাই। আর এই গল্পে যে বাঘটি রয়েছে সে কিন্তু ডিস্ট্রয়ার নয়, মানুষকে শুধু ক্ষতি করে বা আক্রমণ করে তা কিন্তু নয়, সে কিন্তু প্রেজারভারও, রক্ষা করে, সেই বনকে রক্ষা করে। কারণ বাঘের ভয়ে চোরা শিকারীরা বা কাঠ বন জঙ্গল কেটে যারা চোরাচালান করে তারা কিন্তু ভয়ে ঢুকতো না,
সুতরাং বনকে রক্ষা করার দায়িত্ব বা বনকে রক্ষাকারীর যে সিম্বল, সেটা কিন্তু ওই বাঘটা। বাঘ, দ্য টাইগার সিম্বলাইজেস দ্য প্রিজার্ভার অফ দ্য ফরেস্ট। এই গল্পের মধ্যে যে গ্রামবাসীদের বর্ণনা দেওয়া হয়েছে, তো সেই গ্রামবাসীদের মধ্যে দুটো ছেলেকে উল্লেখ করা হয়েছে। একজনের নাম হচ্ছে রামু আর একজনের নাম হচ্ছে শ্যাম। তারা দুই বন্ধু। তারা কিন্তু ওই বনের মধ্যে মহিষ চড়াতে আসতো। তো তাদের সেই দুজন ক্যারেক্টার আমরা এই গল্পের মধ্যে পাবো। এই গল্পে যে গ্রামের বর্ণনাটা দেওয়া হয়েছে, যেখানে ওই বাঘটা থাকতো যে জঙ্গলে, সেটা কোথায়? ইট ইজ এ ভিলেজ ইন দ্য ফুট হিলস অফ দ্য হিমালয়াস। হিমালয়ের পাদদেশে অবস্থিত একটা গ্রাম, এবং সেই গ্রামের পাশে যে জঙ্গল রয়েছে এবং তার পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, এইরকম একটা অবস্থানের বর্ণনা কিন্তু আমরা পাই। এই গল্পের মধ্যে কিন্তু আবার আরেকটা গল্প রয়েছে, গল্পের মধ্যে গল্প। সেই গল্পটা হচ্ছে রামুর যে গ্র্যান্ডফাদার, রামুকে একটা গল্প বলেছিল। সেই গল্পটা হচ্ছে একটা বানিয়ার গল্প, BANIA, বানিয়া। তো গ্র্যান্ডফাদার রামুকে বলেছিল যে একজন বানিয়া ছিল, এবং সেই বানিয়া কি করে একটা বাঘে রূপান্তরিত হয়েছিল পাউডারের মাধ্যমে। সেই পাউডারটা একজন সাধু, মানে মন্ত্রপুত পাউডার, সাধু ওই বানিয়াকে দিয়েছিল, এবং তার মাধ্যমে সে টাইগারে রূপান্তরিত হয়েছিল। বানিয়া টাইগার হয়ে গেছিল, এবং টাইগার হয়ে গিয়ে পরবর্তী সময়ে তার নিজের ওয়াইফকে সে খেয়ে ফেলেছিল। এরকম একটা গল্প রামুর গ্র্যান্ডফাদার রামুকে বলেছিল। এই গল্পের মধ্যে আরেকটা ক্যারেক্টারের কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে কুন্দন সিং। এই কুন্দন সিং ছিল শ্যামের বাবা, ফাদার অফ শ্যাম। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক। এরপরের ভিডিওটাতে আমি শর্ট কোশ্চেন আনসার আলোচনা করব। এই গল্পটার মধ্যে, এই নোভেলাটার মধ্যে যে শর্ট কোশ্চেন আনসার সহ আমি এই সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওর পরে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা আসবে, সেটা ক্লিক করে আপনারা সেকেন্ড ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ।